প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন খাজা মাইনুদ্দিন, উনি মূলত সাংবাদিক, একই সঙ্গে অর্থনৈতিক বিশ্লেষক, মতামতও দেন। আরেকজন রয়েছেন অধ্যাপক ডক্টর খন্দকার আশরাফুল মুনিম, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান। আপনাদের দুজনকেই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা দুজনই অর্থনীতির লোক। প্রথমে আসি, মাইনুদ্দিন ভাইকে দিয়ে শুরু করি। আপনারা দুজনেই জানেন যে এবারের এই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষের যে অংশগ্রহণটা ছিল, এর মধ্যে একটা বড় অংশ ছিল শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ। এরা রাষ্ট্র সংস্কার বুঝে এমন বিষয় নয়, রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবে তাও নয়। হ্যাঁ, তাদের একটা ক্ষোভ থাকতে পারে, সেটা হলো ভোটের বিষয়টা, তারা ভোট দিতে পারছিল না। কিন্তু তাদের মূল বিষয়টা ছিল এই সরকারের প্রতি ক্ষোভের যে মাত্রাটা চরম পর্যায়ে তাদের ছিল, সেটি হলো দ্রব্যমূল্যের দাম। তাদের আসলে দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল, যার কারণে তারা যেভাবে হোক এই সরকারের পতন চাইছিল। এখন প্রশ্ন হলো, প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, নতুন সরকার এসছে, জিনিসপত্রের দাম কি আদৌ কমেছে? জিনিসপত্রের দাম কমেছে কি বেড়েছে সেটা আসলে একটা দ্বিতীয় ইস্যু এখনকার প্রেক্ষিতে। কারণ আমাদের আগে বোঝা দরকার কোন প্রেক্ষিতে বাংলাদেশে একটা, যদি আমরা বলি বিপ্লব হয়েছে, সাধারণ মানুষের, ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সেটা একটা প্রেক্ষিত আছে। আপনি ভোটের কথা বলেছেন, মানুষের নানা ক্ষোভের কথা বলেছেন। যেহেতু আজকের আমাদের আলোচনার ফোকাসটা হচ্ছে অর্থনৈতিক দিকটা একটু পরিষ্কার করে বলা দরকার। অর্থনৈতিক কথাটা বলার সাথে সাথে আমাদের একটা জ্ঞানগর্ভ ব্যাপার মনে হয়। বিষয়টি তো তা না, আসলে মানুষের প্রতিদিনের আয় রোজগার, কারো সংসার পরিচালনা, সবকিছুর সাথে অর্থনৈতিক একটা ব্যাপার জড়িত। এটা মানুষ বুঝবে না যার যার সংসারের বাজেটও সে বোঝে, জাতীয় বাজেট বোঝার তার অত দরকার পড়ে না। সুতরাং তার সংসারের বাজেটে যে টান পড়েছিল, সেটা একটা বড় কারণ ছিল যে দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছিল বাংলাদেশে। 2009 সালে পূর্ববর্তী সরকার ক্ষমতায় এসেছিল 8-এর শেষ দিকের নির্বাচনের মাধ্যমে। সেই যদি আমি 15.5 বছরের শাসনকে একবারে বিশ্লেষণ করি, তাহলে তারা যে শাসন ব্যবস্থাটি দুর্নীতির উপর ভিত্তি করে টিকে ছিল। আপনি বলুন কীভাবে? আপনি 14তে একটা একতরফা নির্বাচন করলেন, আপনি পুলিশকে আনডিউ সুবিধা দিলেন, সমাজের যে সমস্ত পাওয়ার নির্ধারণ করার যে গোষ্ঠীগুলো তাদেরকে আনডিউ সুবিধা দিলেন, আপনি টাকা পাচারের সুবিধা দিলেন, অফিস আদালতে ঘুষের সুবিধা দিলেন, আপনি যারা বড় বড় আমদানিকারক বা বড় বড় ব্যবসার নিয়ন্ত্রক তাদের কাছ থেকে, যেটা সরাসরি আমরা সিন্ডিকেট শব্দটা বলি, সিন্ডিকেট এই ক্ষেত্রে কেন হয়েছে? আপনি তার কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজি করেছেন, সেজন্য তারা সিন্ডিকেট করে যে লাভটা করেছে, লাভটা রাজনৈতিক নেতৃত্বের সাথে ভাগাভাগি করেছে, যেটাকে আমরা পরবর্তীকালে নাম দিয়েছি অলিগার্কি, যেটা স্বৈরাচারী দেশগুলোতে ঘটে থাকে। অলিগার্কির সাথে রাজনীতিকদের বা ক্ষমতাসীন রাজনীতিকদের যে যোগ সাজসটা তৈরি হয়, তার মধ্য দিয়ে ক্ষমতায় চলে আসে। সুতরাং ওই যে শাসন ব্যবস্থাটি ছিল, ওই সরকারের অনেকগুলো সুবিধা ছিল। দেখেন, ওই মোটামুটিভাবে এই ইউক্রেনের যুদ্ধের আগ পর্যন্ত তেলের দাম কম ছিল, সরকারের সুবিধাটা বিরাট সুবিধা পেয়েছে সারা বিশ্বেই, জ্বালানি তেলের দাম কম ছিল। ওই যে সিডার 2007-এ, তারপরে বাংলাদেশে খুব বড় রকমের কোনো ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি, এই সুবিধাটা পেয়েছে। তারপরে দুবার ধরেন 13, 14, 15, 14 পরে রাজনৈতিক আন্দোলন, সে অর্থ ওরকম স্ট্রংলি হয়নি। ফলে লম্বা স্থিতিশীল একটা পরিস্থিতি সরকার পেয়েছে। অনেকগুলো আশীর্বাদ নিয়ে সমাজে মানুষের অর্থনীতির যে উন্নয়ন যতখানি হয়েছে, সেটার ক্রিম যদি বলি আমি, উন্নয়নের যে লাভের দিকটা, সেটাই দুর্নীতিবাজরা এটা ভাগাভাগি করেছে। এর সাথে যুক্ত হয়েছে বড় প্রজেক্টগুলো, বড় যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, কোটি কোটি লক্ষ কোটি টাকার যে প্রজেক্ট, সেগুলোর বিদেশি ঋণ এনে সেই টাকাগুলো ভাগাভাগি হয়েছে। ফলে এই যে লুটপাটের দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে, সব কিছুর তো একটা শেষ আছে। সেটার ফলে কি দেখা গেল, আলটিমেটলি শোষণ করতে করতে আপনি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা আপনার ওই যে ডলারে আপনার হাত পড়লো, ডলার ক্রাইসিস দেখা দিল, আপনি ইম্পোর্ট করতে পারছেন না। এর মধ্যে যেহেতু মানুষের আয় রোজগারের ব্যাপক সুযোগ তৈরি হয়নি, সেইভাবে চাকরি তৈরি হয়নি বাজারে। রেমিটেন্স আর্নার যারা, সেটা তো বিদেশ থেকে টাকা কষ্ট করে পাঠাচ্ছে, সেটা আপনি ব্যবহার করছেন। কিন্তু সরকারের উদ্যোগে, সরকারি সেক্টরে হোক কিংবা প্রাইভেট সেক্টরে, ব্যাপক জব ক্রিয়েশন যেটাকে বলে, চাকরি বাকরি তৈরি, সেটা খুব বেশি হয়নি। ফলে মানুষের পেটে লাথি পড়েছে, সোজা কথা বলে। এবং এই আন্দোলনে এই সমস্ত ক্ষোভ, ধরেন এই রামপুরা বনশ্রীর যে সবজি বিক্রেতা কিংবা সাধারণ দোকানি, শ্রমজীবী মানুষ ব্যাপকভাবে যে নেমেছে, সেটা তার
সমস্ত সম্মিলিত ক্ষোভের বিস্ফোরণ ঘটছে এই আন্দোলনে। সুতরাং মানুষ যখন এই সরকার বিদায় নিল তখন সে একটা সান্ত্বনা পেল যে যাক, আমি এই ব্যাপারে খুশি আছি। এবং দেখেন, বিদায় নেওয়ার সাথে সাথে তো 2-3 দিন কোনো সরকার ছিল না, সরকারের গভর্নেন্স এস্টাবলিশ করতে কিছুটা সময় লাগলো। এর মধ্যে চট করে অনেক কিছুর দাম কমেনি, এটা যেরকম সত্য, আবার অনেক কিছুর দাম চট করে বাড়েনি। কোন কোন পণ্যের দাম অটোমেটিক্যালি কমে গেছে। এই যে কমে যাওয়ার একটা সোজাসাপটা কারণ হচ্ছে চাঁদাবাজি কমেছে এই সময়ে। তার মানে চাঁদাবাজির সাথে এই দ্রব্যমূল্যের সরাসরি সম্পর্ক রয়েছে। আর এখন এই সরকার যেহেতু এখন মানে পিস, অর্ডার এগুলো আস্তে আস্তে এবং গভর্নেন্স ইমপ্রুভ করানোর চেষ্টা হচ্ছে, আমার মনে হয় এখন দ্রব্যমূল্যটা সরকারের সামনে একটা ইস্যু হিসেবে অ্যাড্রেস করার সুযোগ তৈরি হয়েছে। মানে আপনি চাঁদাবাজির কথা বললেন, আমরা এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার একটা বড় কারণ চাঁদাবাজি। এখন এটা অনেকে ধরে নিয়েছিল যে চাঁদাবাজি বন্ধ হলে দামের উপরে বড় ধরনের ইফেক্ট পড়ে, পজিটিভ। কিন্তু চাঁদাবাজিটা কমছে না। চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্কটা সরাসরি। ধরেন যে চাঁদাবাজ একটা দল বা গোষ্ঠীর ব্যাকিং যদি তার না থাকে, কত বড় মাস্তান সে, তার তো সাধ্য নেই এটা করার। সুতরাং এটা রাজনীতির কমিটমেন্টের ইস্যু। চাঁদাবাজি কোন লেভেলে আপনি কমাবেন, একদম জিরোতে আনবেন কিনা। চাঁদাবাজি কমলো, তারপরে অন্যান্য যেসব ফ্যাক্টরের কারণে দাম বাড়ে বা দাম ওঠানামা করে, সেটা অযৌক্তিক পর্যায়ে কেন সেটা আমাদের বোঝার ব্যাপার আছে। যদি অযৌক্তিক পর্যায়ে থাকে, ধরুন কি হয় যে অর্থনীতির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেস বা কস্ট অফ লিভিং যদি একবার বেড়ে যায়, আপনি এটা ওভারনাইট নামিয়ে আনতে পারেন না, মানুষের তো এক্সপেকটেশনও উপরে উঠে যায়। সেই দিক থেকে এটা একটা সামগ্রিক উদ্যোগের প্রয়োজন আছে এবং অবশ্যই সেটার পিছনে পরিষ্কার গণতান্ত্রিক রাজনীতি থাকে। রাজনৈতিক একটা সিদ্ধান্তের ব্যাপার আছে পরিষ্কার, নিঃসন্দেহে। ডক্টর আশরাফুল মুনিম, আপনার কাছে আমরা মানিকউদ্দিন ভাই কথা বলতেছিলেন, সিন্ডিকেটের কথা বলছিলেন। চাণক্যের একটা কথা আছে যে সরকার যখন ব্যবসায়ী হয়ে ওঠে তখন সেই সরকার আর সরকার থাকে না। আমরা লক্ষ্য করেছি আসলে সরকার ব্যবসায়ী উঠেছিলেন। মানিকউদ্দিন ভাই যে অলিগারের কথা বলেছেন, অলিগারদের কথা বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন যে পার্লামেন্টে প্রায় 70% এমপি ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ছিলেন না। এটা কিন্তু এই সিন্ডিকেট তৈরিতে সহায়ক যে ছিল, এই পরিবেশটা দেখে আমরা লক্ষ্য করেছি। এখন সরকার বদলেছে, সিন্ডিকেটের অনেক লোক পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু অবাক করা কাণ্ড, সিন্ডিকেটটা খুব বেশি ভাঙছে এরকম মনে হয় না। এটা কেন ভাঙছে না বা ভাঙার উপায় কি? বিগত যে সরকার ছিলেন গত 15-16 বছর, তারা যখন ক্ষমতায় আসলেন 2008-এ, তারা কিন্তু একটা ব্যাপক জনসমর্থন নিয়ে এসেছিলেন। যখন মানুষ ভোট দিতে পারত, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হতো, সেই অবস্থায় তারা একটা চমৎকার ম্যানিফেস্টো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, যেটা কিনা সাধারণ ভোটাররা পছন্দ করেছিল। তার কিছু মেজর ফোকাস ছিল, এর মধ্যে একটা ছিল, অন্যতম ছিল যে দ্রব্যের দাম কমিয়ে আনা বা দামের হ্রাস টেনে ধরা, ইনফ্লেশনটাকে কমিয়ে আনা, মুদ্রাস্ফীতি কমিয়ে আনা। একটা ছিল পভার্টি ইনইকুয়ালিটি কমিয়ে আনা, দারিদ্র্য এবং অসমতা কমিয়ে আনা সমাজে। একটা ছিল ব্যাংক ডিফল্ট যে কালচার আমাদের তৈরি হয়েছে, সেইটাকে হ্রাস টেনে ধরা। মানে যতগুলো সেক্টরের কথা তারা বলেছিল, রাইট, সবগুলি ছিল চমৎকার ছিল, গুড গভর্নেন্স। একটা বড় অঙ্গীকার ছিল তাদের যে সুশাসন তারা আনয়ন করবেন, দুর্নীতি দমন করবেন। ফলে দুর্নীতি একটা বড় ফোকাস ছিল তাদের। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? উল্টোটা। আমরা বাস্তবে দেখলাম যে তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েছেন, তারা উন্নয়ন করার উদ্যোগী হয়েছেন, কিন্তু আপনি দেখবেন যে যত ধরনের আমরা অবকাঠামোগত উন্নয়ন দেখি, সেগুলো যা হয়েছে দৃশ্যমান, মানুষ মনে করছে যে হ্যাঁ সেগুলো হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার হয়েছে। কিন্তু একই সাথে এটা খেয়াল করলে দেখতে পাবেন যে কি কস্টে হয়েছে, কি খরচে হয়েছে। যা হওয়ার কথা ছিল তার দ্বিগুণ থেকে 3 গুণ খরচ, 5 গুণও হয়েছে, 5 গুণও হয়েছে। এর মাধ্যমে ব্যাপক একটা যে লুটপাট হয়েছে, যেটা জাতি কিন্তু প্রত্যক্ষ করছে, বুঝতে পারছে। 2019-এ এসে যখন কোভিড-19 সারা বিশ্বে আপনার আঘাত হানলো, তার যে অভিঘাত এদেশে পড়লো, এবং তার সাথে আপনার সিস্টেমের দুর্নীতি, আপনার দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, জবাবদিহিতার অভাব ইত্যাদি মিলে আপনি তখন অর্থনীতিতে একটা লেজে গোবরে অবস্থা তৈরি করলেন।
দ্রব্যমূল্য আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, বিশেষ করে যেটা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, এফেক্ট করে, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেল। ফলে তাদের আসলে প্রকৃত আয়, রিয়েল ইনকাম, সেটা ইরোডেড হতে থাকলো, সেটা ক্ষয় হতে থাকলো। মানুষ তখন আসলে ভেতরে ভেতরে ফুঁসছিল। একটা বাস্তব অবস্থা তৈরি হয়ে গেছিল যে এই সময়ে যদি কোনো একটা ক্রেডিবল প্ল্যাটফর্ম থেকে আসলে একটা বিদ্রোহের ডাক আসে, মনে হয় মানুষ অংশগ্রহণ করবে। তো আমার মনে হয় সেই জিনিসটা তৈরি হয়ে গেছিল। ছাত্র জনতার যে ন্যায়সঙ্গত আন্দোলন ছিল, সেইটাকে যখন শাসক গোষ্ঠী বুঝতে পারলেন না, তারা এটাকে অবজ্ঞা করলেন এবং তারা এটাকে দমন করার চেষ্টা করলেন। তখন কিন্তু এই ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ, তাদের যে পুরনো ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, সেইটা কিন্তু তারা প্রকাশ পেয়ে গেল, তারা কিন্তু রাস্তায় নেমে আসলেন। ফলে এই যে আমরা বলছি ছাত্র জনতার অভ্যুত্থান, আমরা সেটা এখানে আমরা সবাই প্রত্যক্ষ করেছি। এটা অস্বীকার করাটা অনুচিত হবে। আমি মনে করি যে দল ক্ষমতায় ছিল তাদেরও এখান থেকে বড় ধরনের শিক্ষা নিতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলকেও শিক্ষা নিতে হবে যে এইভাবে মানুষের জনরোষ তৈরি হয় এবং এইভাবে আসলে যে কোনো পরাক্রমশালী সরকারই আসলে তাকে বিদায় নিতে হয়। এবং এটা দুনিয়াব্যাপী আমরা দেখেছি, এটা ইতিহাসের শিক্ষা। মানিদ্দিন ভাই, আমরা একটা কথা বলছিলাম, সেটা হলো যে সরকার ব্যবসায়ী হয়ে উঠেছিল। অধ্যাপক মুনিম একটা প্রেক্ষাপট বর্ণনা করলেন যে তাদের সামনে সুযোগ ছিল, কিন্তু দুর্নীতির কারণে আসলে সব লেজে গুবরে হয়েছে। বিশ্ব পরিস্থিতি তাদের অনুকূল ছিল, পরে এসে খানিকটা প্রতিকূল হয়েছে ঠিকই, কিন্তু দুর্নীতির মাত্রাটা এমন জায়গায় ছিল যে সেই প্রতিকূল পরিবেশটাকে আরও বেশি প্রতিকূল করে তুলেছে। এটা সরকার কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠলে এভাবে সব জায়গাতে? আমরা একটা বাজার অর্থনীতির মধ্যে বসবাস করছি, যেটার আমরা অনুমান হচ্ছে আমরা গণতন্ত্রের মধ্যে থাকার কথা। এই যে গত সরকার একটা ফ্যাসিজম বলি আমরা, বা স্বৈরাচারী সরকার ছিল, তারাও কিন্তু নিজেদেরকে গণতন্ত্র দাবি করত। তার মানে আমাদের একটা কনসেনসাস আছে যে উই আর এ ডেমোক্রেসি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সেখানে সরকার যে ব্যবসা করবে, আমরা কিন্তু চাই না যেখানে সরকার বিজনেস এস্টাবলিশমেন্ট বা এন্টারপ্রাইজেসগুলো সরকার লিড করে, সেখানে কিন্তু আবার খুব চমৎকার একটা সিস্টেমও আছে। চায়না সম্পর্কে আমাদের অনেক ক্ষেত্রে নলেজ কম থাকে। ধরেন জ্যাক মা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললো, এটা চাইনিজ গভর্নমেন্টের শেয়ার থাকে, ওয়ার্কারদের শেয়ার থাকে। যেহেতু দীর্ঘ কমিউনিস্ট সিস্টেমের কারণে সিস্টেমটা ওইভাবে দাঁড়িয়েছে, রয়্যালটিটা সরকার পায় এবং একটা শেয়ার শ্রমিকরা পায়। সেখানে ওই কল্যাণটা কিন্তু নিশ্চিত করা থাকে। আবার ধরেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপের কিছু কান্ট্রি যেখানে ওয়েলফেয়ার ইকোনমি, কমিউনিজম না, সেখানে কিন্তু ট্যাক্স রেট ইজ ভেরি হাই, এন্টারপ্রাইজের লাভটা সরকারকে দিতে হয়, সরকার আবার ওয়েলফেয়ারগুলো নিশ্চিত করে। আমাদের ক্ষেত্রে তো সেটা না। যখন আমি সরকার বলছি, এখানে সরকার কে, দ্যাটস এ বিগ ইস্যু। সরকার এখানে কোনো ক্ষেত্রে মনে করি সরকারের জন্য বসবাস করে সচিবালয়, মানে অর্থাৎ আমলারা হচ্ছে সরকার। আবার মনে করি সরকার হচ্ছে আর্লিয়ার ইট ওয়াজ শেখ হাসিনা। ইট ইজ নট। সরকার তো একটা পার্মানেন্ট এন্টিটি। সুতরাং এখানে সরকার বাংলাদেশের ক্ষেত্রে ব্যবসা করার আসলে সুযোগ নেই। এখানে ইন দ্য নেম অফ সরকারের নামে ক্ষমতাসীন কিছু লোক এটা লুটপাট করে, যাদের সাথে যোগ সাদৃশ্য থাকে, ওই যেটাকে আমরা বলছি অলিগার্কস। এটা রাশিয়ান ফেডারেশনের আদলে এই জিনিসটা এখানে ঘটে। সুতরাং এখানে এই যে সরকার এটা করতে পেরেছে কেন? এই যে প্রফেসর বললেন যে জবাবদিহিতা, তারপরে ট্রান্সপারেন্সি, এগুলো ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। কথা না বলতে দিলে তো সুবিধা, তো আপনি বলতে পারেন না যে দুর্নীতি হয়েছে, সুতরাং সব কিছু বন্ধ আছে। এই সুযোগ সুবিধা যে যার মতো লুটপাট করার চেষ্টা করেছে। আপনি দেখেন এই যে এরকম একটা সর্বগ্রাসী ব্যবস্থা গড়ে উঠছিল, কেউ কিছু করতে সাহস পেত না, সেটা ভেঙে পড়লো তাসের ঘরের মতো। তাসের ঘরে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আগ মুহূর্তে বোঝা যায় না এটা তাসের ঘর, আমাদের ঠিকঠাক ঘর বোধ হয় এটা, কিন্তু ভাঙার পর এটা তো তাসের ঘর ছিল। এখন আমরা এই তাসের ঘরকে তাসের ঘর বলছি। সুতরাং কেউই সেই পরিমাণ ক্ষমতাসীন না, যদি রাষ্ট্র ক্ষমতা তার দখলে থাকে, সেই রাষ্ট্র ক্ষমতা যদি গণতান্ত্রায়ন হয়, গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবর্তনের সুযোগ থাকে, আপনি দুর্নীতি করে বেশি দূর যেতে পারবেন। মানিদ্দিন ভাই, একটা বিষয় এসছে, সেটা দুঃখজনক, যেটা অবাক করার বিষয়, আমরা জেনেছিলাম কিন্তু এখন সবগুলো প্রকাশ পাচ্ছে। সেটি হলো যে প্রধানমন্ত্রীর পরিবার প্রত্যেকটা বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যেটা লেনদেনটা হতো বাইরে, দেশের বাইরে। অধ্যাপক মুনিম বলছিলেন যে একটা প্রজেক্টের, পদ্মা সেতুর কথাই ধরুন,
10,000 কোটি প্লাস এটা ছিল প্রকল্প ব্যয়, কিন্তু সেটা দাঁড়িয়েছিল 30,000 কোটির উপরে গিয়েছিল। 30,000 কোটি শুধু ব্রিজটা, যদি ব্রিজটা। রেল ধরেন তাহলে 70,000 কোটি টাকা। 70,000 কোটি টাকা। তারপরে আপনারা দেখেছেন একটা মোরাল নির্মাণের জন্য 117 কোটি 17 কোটি টাকা, যেখানে সর্বোচ্চ যে খরচ হয় সেটা 50 কোটি টাকার বেশি হবে না। সর্বোচ্চ মেট্রো রেলের যে দুটো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলনে, সেখানে 350 কোটি টাকার কথা বলা হচ্ছিল খরচ হবে এবং 1 বছর লেগে যাবে। এখন দেখা যাচ্ছে সেটা সর্বোচ্চ 138 কোটি টাকা লাগতে পারে এবং অলরেডি 37 দিনের মাথায় তারা চালু করেছে। কাজীপাড়া স্টেশনটা চালু হয়ে যাবে ইতিমধ্যে, হয়তো 10 নম্বরটা একটু মানে সময় বেশি লাগবে। এই যে পরিবারতন্ত্রের মধ্যে যে দুর্নীতিটা ঢুকে গিয়েছিল, এতে কি অলিগাররা তো সুবিধা পেয়েছে, তাই না? সার্টেনলি। যেটা বললেন যে পরিবার সুবিধা, এটা তো অনিবার্য ছিল। যে ধরনের শাসন ব্যবস্থা আপনি তৈরি করেছিলেন, একটা সেন্টার তো থাকতে হবে। সেন্টার হচ্ছে পরিবার। সেই পরিবারকে খুশি করতে পারলে আমি ব্যবসাটা পাবো। সুতরাং পরিবার খুশি আছে, পরিবার অন্যকে লুটপাট, দুর্নীতি, চুরি এসবের সুযোগটা করে দিচ্ছে। ফলে যে চেইন গড়ে উঠছে, এই ধরনের একটা অবৈধ, অগণতান্ত্রিক, জনবিচ্ছিন্ন, গণবিরোধী, দেশবিরোধী শাসন ব্যবস্থা টিকতে হলে অনেককে অন্যায্য, অনৈতিক সুবিধা দিয়েই টিকতে হবে এবং সেটাই সেইভাবেই টিকে ছিল। যে কারণে জনকল্যাণটা নিশ্চিত করা হয়নি। জনগণ এই যে উন্নয়ন তো হয়েছে, মানে উন্নয়ন বলতে ইনফ্রাস্ট্রাকচার দেখে উন্নয়ন বললে হবে না। দেশের মানুষের চেষ্টায়, ধরেন যে গার্মেন্টস কর্মীর যে চেষ্টা, যে রিক্সাওয়ালার চেষ্টা, দোকানদারের যে চেষ্টা, স্মল বিজনেসের যে চেষ্টা, রেমিটেন্স আর্নারের যে চেষ্টা, এই যে ব্যক্তির উদ্যোগে যে একটা ভ্যালু এডিশন বা অর্থর মানে উন্নয়ন, গ্রোথ তো যোগ হয়েছে, সেই যোগের সুফলটা কে পেয়েছে? এই যে শাসক গোষ্ঠীর যারা বেনিফিশিয়ারি, তারা এই সুবিধাটা নিয়েছে। ফলে আপনি গণতান্ত্রিক ভয়েস যেহেতু রাখেননি, মানুষ সে সুবিধাটা পায়নি। এটার আনসার হচ্ছে গণতন্ত্র। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আসছে কেমন আছে অর্থনীতি। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন গত 16 বছর আমাদের ব্যাংকিং খাতটা তছনছ হয়ে গিয়েছে। এখন এখানে ব্যাংক লুটপাটকারী অনেকে ছিলেন, কিন্তু দুজনের নাম খুব সামনে এসছে। এটা হলো এস আলম গ্রুপ, আর এটা হলো বেক্সিম গ্রুপের সালমান এফ রহমান। এর কারণ হলো তারা এত বেশি পয়সা সরিয়েছেন ব্যাংক থেকে, যেটা আশ্চর্য হওয়ার মতো। অথবা আপনি জানেন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে ব্যাঙ্গলু পর্ষদ নতুন করে তৈরি করেছে। এই উদ্যোগের মাধ্যমে কি ব্যাঙ্গলু ঘুরে দাঁড়াতে পারবে? আপনি খেয়াল করে দেখবেন, বিগত সরকার যখন ক্ষমতায় এসেছিলেন 2008 সালে, তখন দেশের মোট ব্যাংকিং ব্যবস্থায় মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকার মতো, 22,480 কোটি টাকা আপনি যদি ঠিক ফিগারটা বলেন। সেটা হচ্ছে 2008-এ, 2009-এও এরকমই ছিল। 2011 পর্যন্ত তেমন বৃদ্ধি ঘটেনি। কিন্তু আপনি খেয়াল করবেন একটা জাম্প হয়েছে 2012-তে, 11 থেকে 12-তে, সেখানে 30,000 কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে গেল। সেই যে বাড়া শুরু হলো, সেই থেকে 2024-এ এসে সেটা দাঁড়িয়ে গেল 2,11,000 কোটি টাকা। তো তার মানে দাঁড়ালো যে বিগত সরকার যে 15.5 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময়কালেই ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 1,90,000 কোটি টাকা, যেটা একটা অসম্ভব একটা ফিগার, যেটা অকল্পনীয় একটা বিষয় যে এটা ঘটে গেল লোকচক্ষুর অন্তরালে, অথবা প্রকাশ্যে অনেকেই বুঝতে পারছিলেন, জানতে পারছিলেন। কিন্তু যেটা আমি আমাদের সাংবাদিক ভাই খাজা মাইনুদ্দিন সাহেবের সাথে আমি একমত, যে যেহেতু সংবাদপত্রের স্বাধীনতাটা অবাধ ছিল না, মানুষ কথা বলতে অনেক
মানে শঙ্কিত হতো, ভয় পেত, বলতে পারতো না, লিখতে পারতো না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এটা তৈরি করা হয় গণতন্ত্রহীনতা, এটাকেই বলে যে আপনি আসলে সত্যটা প্রকাশ করতে দিচ্ছেন না, যেভাবেই হোক, যে কারণেই হোক। তা এখন তো আমরা কারণটা বুঝতে পারছি। তাহলে এই যে তৈরি হলো, তার মানে দলের মধ্যেও যদি তাদের গণতন্ত্রের চর্চাটা থাকতো, তাইলে কিন্তু প্রশ্ন উঠতো। আসলে গণতন্ত্রের ধার ধারতো না তারা, একেবারে সেইটা তো আমরা, স্বৈরতান্ত্রিক সরকার ছিল। সেটা আসলে দুঃখজনক যে আমরা এটা দেখতে পেয়েছি, জাতির এই অভিজ্ঞতাটা হয়েছে। তো দলের মধ্যেও যদি গণতন্ত্র জবাবদিহিতার সুযোগটা থাকতো, তাইলে কিন্তু এই প্রশ্নটা উঠতো, তাহলে কেন খেলাপি ঋণ এত লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন? তারা তো দলেরই লোক, দলেরই লোক, প্রশ্ন উঠাবে কে? হ্যাঁ। এবং এইখানে আপনার আরেকটা পয়েন্ট ছিল যে দেখেন যে কিছু সংখ্যক গুটি কয়েক মানুষ, তাই না, মানে একটা ক্রনিক ক্যাপিটালিস্ট ক্লাস, অর্থনীতির ভাষা আপনি তাই বলবেন যে ক্রনিক ক্যাপিটালিস্ট, হ্যাঁ, একটা শ্রেণী তৈরি হয়েছিল যারা রাষ্ট্র ক্ষমতা এবং বিজনেস এর মধ্যে একটা একাকার করে ফেলেছিল, একটা নেক্সাস তৈরি হয়ে গেছিল। তো ফলে এটা সম্ভব হয়েছে, আর নয়তো এটা সম্ভব হওয়ার কথা না। যদি একটা স্বাধীন ব্যাংক ব্যবস্থা থাকে, যদি আপনার কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারে বা করে, তাইলে কিন্তু এটা তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। এবং এই খেলাপি ঋণ আসলে কি? দিন শেষে আপনি এই ঋণটাকে রিশিডিউলিং করছেন, এইটা ক্রমাগত ব্যাড লোনে পরিণত হচ্ছে এবং আপনি আসলে অনাদায়ী জায়গায় চলে যাচ্ছে। তো ফলে আপনি আসলে দিন শেষে এটাকে লুটপাট বলবেন, যে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এবং আমরা দেখেছি যে কয়েকটা শিল্পগোষ্ঠী, একটা শিল্পগোষ্ঠীর কথা আপনি নিজেই বললেন যে এস আলম গ্রুপ, তারা 8টা ব্যাংকে তাদের শেয়ার ছিল, 6টা ব্যাংক তাদের পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে ছিল, কবজায় ছিল, তাদের অধিকাংশ মালিকানা তাদের পরিবারের ছিল। এটা কেন হতে পারলো? কারণ এখানে আপনি সংশোধনী ব্যাংক আইনে সংশোধনী আনার সুযোগ দিয়েছেন, যে পরিবারের অংশগ্রহণ ব্যাংকের পরিচালকদের মধ্যে। এখানে একটা যোগ করি, এই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ বা দখল বা কবজা, যে শব্দই বলুন না কেন, এটা করার ব্যাপারে কিন্তু সরকার সরাসরি এস আলম গ্রুপকে সহযোগিতা করেছে। হ্যাঁ, ওই যে ক্রনিক ক্যাপিটালিস্ট আমরা বলছিলাম, যে এইটাই তো সুযোগটা করে দিয়েছে, নয়তো মানে সাধারণ মানুষের পক্ষে বা অন্যান্য ব্যবসায়ীদের পক্ষে সম্ভব হলো না কেন? তারা তো সেই সুযোগটা পাননি যে হাজার হাজার কোটি টাকা ঋণ নেবেন এবং সেই ঋণ তারা আসলে ফেরত দিবেন না। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এইটা তো নিশ্চিতভাবেই ব্যাংকের তারল্য সংকট আমরা দেখতে পেয়েছি, তারল্য সংকট তৈরি করেছে। মানুষের বিশেষ করে যারা আমানতকারী, তাদের আস্থাহীনতা তৈরি করেছে। তারা ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলছিলেন, আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকে গেলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এক পর্যায়ে এসে 1 লাখ টাকার বেশি দিতে পারতো না ব্যাংকগুলো। আমি এটা খেয়াল করেছি, ব্যাংকে গেছি, হয়তো একজন ক্লায়েন্ট আসলেন, আমি ম্যানেজার রুমে বসা, দেখলাম যে সেই ক্লায়েন্ট কয়েক লাখ টাকা তুলবেন, উনি বসে থাকলেন যে অন্য আমানতকারী জমা দিবে, তারপরে যদি সেই টাকা হয়। তো একটা ব্যাংকের একটা শাখার তো এই অবস্থা হওয়ার কথা নয়, হতেই পারে না। তো তার মানে ভেতরে ভেতরে একটা ফোকলা অবস্থা তৈরি হয়েছিল। তো যার প্রভাব আমরা দেখেছি যে পুরো ব্যাংকিং ব্যবস্থা, এবং আসলে তার প্রভাবটা আসলে অর্থনীতির উপর পড়ে। ফলে এখন এই অবস্থা থেকে বেরিয়ে আসলে দেখেন, রাতারাতি উন্নয়ন কিন্তু সম্ভব নয়। আমরা এখানে যদি আমাদের প্রত্যাশাটা রাখি যে একটা আপনার এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, 1 মাস হয়ে গেল, আমাদের অস্থির হওয়ার কোনো সুযোগ নাই, অনুচিত হবে। আমাদের সেই সময়টা দিতে হবে। এটা রাতারাতি অর্থনৈতিক ঘুরে দাঁড়ায় না, রাতারাতি সূচকগুলো পরিবর্তনের অল্প সময়ে বিধ্বস্ত অবস্থাটা হয়নি 16 বছরে হয়েছে, নিশ্চয়ই তাই। তো কিন্তু আমি বলবো যে আমি একটা জায়গায় আমার ভালো লাগছে দেখতে, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনি নিজে একজন অর্থনীতিবিদ, এবং তিনি কিছু সত্যিকারের যোগ্য মানুষকে উনি কিছু যোগ্য জায়গায় বসিয়েছেন। অর্থ উপদেষ্টাকে বলবো একজন সত্যিকারের যোগ্য অর্থনীতিবিদ, আপনার বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর একজন দক্ষ অর্থনীতিবিদ। ওনারা যে জায়গাটায় বসে কাজ করছেন, এখন তারা যদি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পান, আমি মনে করি যে নিশ্চয়ই এই ব্যাংক ব্যবস্থা ঘুরে দাঁড়াবে। তার আলামত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা এখন ওই বারটা তুলে দিতে পারছেন যে মানুষ আসলে ব্যাংকে গেলে আর ওই আস্থার জায়গা তৈরি হয়েছে, আস্থার জায়গাটা। আর অর্থনীতি চলে, আমাদের খেয়াল করতে হবে,
অর্থ ব্যবস্থা চলে কিন্তু আস্থার উপরে। তো মানুষের কনফিডেন্স, সিস্টেমের উপর যদি মানুষের কনফিডেন্স থাকে, তাহলে আপনি, আমি, ক্ষুদ্র আমানতকারী, আমরা ব্যাংক ব্যবস্থায় যাব, অংশগ্রহণ করব, তার উপর ভিত্তি করে কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা এখন পরিচালিত মানিউদ্দিন হবে। ভাইয়ের কাছে যাব। ধন্যবাদ। মানিউদ্দিন ভাই, প্রফেসর মনিম যেটা বললেন যে ক্রনিক ক্যাপিটালিজম, এটার বাংলা করলে দাঁড়ায় ধামাধারা পুঁজিবাদ। ধামাধারা পুঁজিবাদের তো বৈশিষ্ট্যই হচ্ছে যে মানে যারা পুঁজিপতি থাকবে তারা সরকারকে বিশেষ সালাম দিবে আর সরকার তাদেরকে বিশেষ সুবিধা দিবে। এই প্রসেসটা চলেছে। এখন আপনি যে শিল্পগোষ্ঠী বা নাম বললেন, এবং নাম বলার বাইরে আরও অনেকে আছে, দেখেন হলমার্ক 4,000 কোটি টাকা, বিসমিল্লা গ্রুপ, এইটা সেটা। বেশ কয়েক বছর আগে আমরা তখন কাউন্ট করছিলাম 30,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা মানে লুট হয়েছে। এটা কিন্তু খেলাপি ঋণের বাইরের কথা বলছি, এটা হচ্ছে লোন জালিয়াতি, ঋণ জালিয়াতি। তখন ওইটা আমাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তো সব যোগ করলে 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মানে এটা তো একদিনে তৈরি হয়নি, একটা অঙ্ক এসছে যে 97,000 কোটি টাকা শুধু আসালামি এই কাজটি করেছেন। আচ্ছা, এখন এই যে বড়রা এটা করেছেন, কাউকে না কেউ তো পে করতে হয়। ফলে যারা সাধারণ আমানতকারী, সাধারণ ইনভেস্টর, তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। ব্যাংক তার ওই খেলাপি ঋণের অসুবিধাটা পোষানোর জন্য এটা কোনো না কোনো ফর্মে সাধারণ গ্রাহকদেরকে চার্জ করছে, কোনো না কোনো ফর্মে। সাধারণ মানুষ এর চেয়ে ভালো সার্ভিস ব্যাংক থেকে পেতে পারতো, সেটা পাচ্ছে না। আমি একজন এই অ্যাডভাইজারি কাউন্সিলের, এখন অ্যাডভাইজারি কাউন্সিলের একজন উপদেষ্টা, আমি নাম বলতে পারছি না যেহেতু ব্যক্তিগতভাবে আমাকে বলেছিলেন, উনি একবার ব্যাংকিং ব্যবস্থা নিয়ে উনি একটা কমিটিতে ওনার রেকমেন্ডেশন দিচ্ছিলেন 30 বছর, প্রায় 30 বছর বা 25 বছর আগে। তখন একজন ব্যাংকের মালিক বলেছিলেন যে এই যে আপনারা সজ্জন ব্যক্তি, ভদ্রলোক মানুষ, ভালো ভালো কথা বলেন, এইভাবে তো দিন দুনিয়া চলে না, ব্যবসা চলে না। আপনার কি ধারণা আমরা জনসেবা করার জন্য ব্যাংক করেছি? আমরা এখান থেকে টাকা নেব সেজন্য আমরা ব্যাংক করেছি। এ নেভার, দ্যাটস আওয়ার রাইট। এইটা বুক ফুলিয়ে বলা, আপনি এই যে অডাসিটির লেভেলটা, গত সরকার একটা ব্যাংকিং কমিশন করবে ঘোষণা দিয়েছিল, ঘোষণা দিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেছে। মানে এটা ভয় পেয়ে গেছে যে এটা করলে তো প্যান্ডোরার বাক্স ওপেন হয়ে যাবে, সেটা করতে পারেনি। এখন এই যে আমাদের এক্সপেকটেশন কমানো, আসলে এটার সাথে আমি খুব একমত যে কমানো দরকার। কারণ 16 বছরে যে প্রবলেম তৈরি হয়েছে, আপনি 1 মাসে তার সমাধান, বা মানে ইটস নট 16 মান্থস, 1 মাসে আপনি সমাধান চাচ্ছেন। আরেকটা হলো যে এই ধরনের শাসন ব্যবস্থার যখন পতন হয়, দুর্ভাগ্যক্রমে ইমিডিয়েট পরে সরকারকে এই দায়টা পরিশোধ করতে হয়, এই জামালাগুলো পোহাতে হয়। এই যে অজনপ্রিয় ব্যবস্থাগুলো এই সরকারকে কিছু নিতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষকে আমি খুব ধন্যবাদ দিই, তারা কিন্তু যৌক্তিক। আমরা খুব ধনী দেশ না এখনও, রাইজিং কান্ট্রি, কিন্তু তবে আপনার মানুষকে বোঝাতে হবে যৌক্তিকভাবে। মানুষকে বললে মানুষ কিন্তু কথাটা শোনে। ফলে এই যে ব্যাংকিং সংস্কার কমিশন, এবং আমি মনে করি যে কিছু টাস্ক ফোর্সও করা দরকার সুনির্দিষ্টভাবে। শুধু আপনি খেলাপি ঋণ তুলবেন সেটা তো অবশ্যই তুলতে হবে, একই সাথে নতুন একটা উদ্যোক্তা শ্রেণী, আজকের তরুণরা অনেকে চাকরি পাচ্ছে না, যাতে তারা নিজেরা শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, হাজার হাজার তরুণকে চাকরি দিতে পারে, হয়ে উঠতে পারে। এবং সেইকে ব্যাংকিং সেক্টরে এই ইনোভেটিভ জায়গাটা ব্যাংকিং সেক্টরকে তৈরি করতে হবে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা, আমরা জাতি হিসেবে হয়তো সকলেই আমরা পার্টিসিপেট করতে রাজি আছি, কিন্তু এই উদ্যোগটা হতে হবে জনকল্যাণ। ইউনুস সাহেবের কিন্তু একটা কথা রয়েছে যে চাকরি নয়, উদ্যোক্তা হন। ওটা বোধহয় এখন বাস্তবায়ন করার একটা মোক্ষম সুযোগ তিনি পেয়েছেন। আমি খাজা মানিউদ্দিন ভাইকে আরেকটা প্রশ্ন করব, সেটি হলো যে একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনি বারবার অলিগার্সদের কথা বলছিলেন। ব্যাংকিং খাতে কিন্তু একটি সংগঠন ছিল যেটা আসলে অলিগার্সের ভূমিকা পালন করতে পারে, সেটি হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, যেটা বিএবি বলে। আপনারা জানেন যে 17 বছর বলবো না, ব্যাংকটা প্রতিষ্ঠার পর থেকেই এর চেয়ারম্যান ছিলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এবং তারা প্রধানমন্ত্রীর সাথে নিয়মিত বৈঠক করতেন, এবং লাস্ট বৈঠকে তারা বেশ বড় ধরনের প্রতিনিধিত্ব করেছেন, বক্তব্য দিয়েছেন সরকার পতনের আগ মুহূর্তে, যেটা আর কি। সেই বৈঠকে কারা কি বক্তৃতা করেছেন সেগুলো এখন ভাইরাল হয়ে বেড়াচ্ছেন। আপনারা জানেন একটা নতুন কমিটি হয়েছে, বিএবি, যে সংগঠন সংক্ষেপে বলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। এখন এই নতুন কমিটি কোনো ভূমিকা রাখতে পারবে ব্যাংকিং খাতে? রাখার সুযোগ রয়েছে কিনা, কেমন সুযোগ রয়েছে? সদিচ্ছা থাকলে সুযোগ রয়েছে। আমি দুঃখিত, আমি খুব বেশি এই জায়গাটা খুব আশাবাদী হতে পারছি না, এই কারণে যে এই ব্যাংকগুলোর কথা বললেন, এই ব্যাংকগুলো সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে সিএসআর এর নামে সমস্ত টাকা ওখানে জমা দিয়ে দিত। তো তার মানে সিএসআর তো হয়নি, এরাই তো দিয়েছেন। আপনি এখানে যদি কর্তৃত্বটা এই ব্যাংকের
এটা ব্যাংক মালিকদের সংগঠনের কথা আপনি বললেন, এটা তো ব্যাংকের তো মালিকের ইস্যু না, ব্যাংক তো জনগণের প্রপার্টি। আপনি এই অ্যাপ্রোচটাই মানে সর্বনাশা অ্যাপ্রোচ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, এটা বলা হয় যে মালিকদের সংগঠন, মালিক তো জনগণ, মালিক তো যারা ইনভেস্ট করেছে সকলে, ওনারা স্পন্সর ডিরেক্টর মাত্র, স্পন্সর করেছেন। সো এইখানে কর্তৃত্বটা তাদের না, আমি দুঃখিত। মানিন্দুল ভাই, আপনার সাথে যোগ করে একটা কথা, আপনার সমর্থন বা সহমত পোষণ করে, সেটি হলো যে একসময় কিন্তু আমরা জানতাম, আজ থেকে 20-25 বছর আগেও, যে ব্যাংকের কে মালিক, কারা মালিক, জনগণ কিন্তু জানতো না। এখন কিন্তু একটা সময় আসলো যে অমুক ব্যাংকে অমুক ব্যাংকের মালিক। আপনি যে প্রশ্নটা হলেন, ব্যাংকের মালিক আর জনগণ থাকলো না, থাকলো কে? স্পন্সর ডিরেক্টর, স্পন্সর ডিরেক্টর। তারা মালিক হয়ে গেলেন, টাকার জনগণ। এটা কিভাবে এই রূপান্তরটা ঘটলো? আপনাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এগুলো কৈফিয়তের মধ্যে আনতে হবে। আমেরিকাতে ধরেন ওই মার্ক জাগারবার্গ হোক, জেফ বেজোস হোক বা বিল গেটস হোক, কংগ্রেসের সামনে আসতে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা ধরে তারা গ্রিলিং করে, এটা তাদের হজম করতে হয়। দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য আমেরিকান ডেমোক্রেসি সিস্টেম। আমাদের ওই সাহসটা দেখাতে হবে যে পার্লামেন্টারি সিস্টেম, আগামীর গভর্নেন্স সিস্টেম বা কী হবে আমি এক সিস্টেমে সমাধান করে দেবো সেটা আমি বলছি না, কিন্তু জনগণের কাছে কৈফিয়তের ব্যাপারটা থাকতে হবে। সেটা সংসদের কমিটির মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, বা টাউন হল বক্তৃতার মাধ্যমে হোক, সেই গ্রিক রাষ্ট্রের ছোট ছোট মিটিং করে হোক, একটা কৈফিয়তের জায়গা তৈরি করতে হবে। মানিন্দুল ভাই, একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করবো, আপনার পরে আপনার কাছে আসবো। সেটি হলো, এই যে লুটপাটটা যারা করলেন তাদেরকে বিচারে আওতায় আনতে হবে না? এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন, এই মানি লন্ডারিং টাকার ফেরত পাঠানোর জন্য আপনি জানেন যে আমেরিকান যে প্রতিনিধি দল সফর করে গেলেন, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে তারা কি সহযোগিতা করতে পারেন, সেই সহযোগিতাটা চেয়েছে বাংলাদেশ বর্তমান সরকার, আর কি অন্তর্বর্তীকালীন সরকার। আপনি দুটো ইস্যু রেজ করেছেন, একটা হচ্ছে বিচার হওয়া উচিত, এটা তো কোনো বিতর্ক করার কিছু নাই, বিচার হওয়া দরকার, হতে হবে। এবং মানি লন্ডারিং করা যে টাকা চলে গেছে, মানে 100 বিলিয়নের উপরে চলে গেছে, যদি বাস্তবিকভাবে চিন্তা করেন, মনে করি যে 60-70% পর্যন্ত ফেরত আনা সম্ভব। অনেকগুলো সম্ভব না, বিকজ অ্যাসেট কিনে ফেলে, ওগুলো আবার নিউট্রালাইজ করে নিয়ে আসা ডিফিকাল্ট। কেউ কেউ বলছেন সময় লাগবে, আচ্ছা ঠিক আছে, সময় লাগবে, আপনি প্রসেসটা আজকে শুরু করেন। কিন্তু এই দুটো যে ব্যাপার বললেন, এটার জন্য সরকার তো একটি ভূমিকা রাখবে না আমরা আশা করি। একই সাথে আমি মনে করি নাগরিকদের অনবরত একটা বক্তব্য থাকা উচিত, প্রচেষ্টা থাকা উচিত, ভয়েস রেজ করা উচিত যে বিচার, এই ধরনের সিচুয়েশনে বিচার অটোমেটিক্যালি, ন্যায় বিচার অটোমেটিক্যালি হয় না, ন্যায় বিচারের দাবি করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, পরিবেশ তৈরি করতে হয়, দেন ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হয়। ফলে এই বিচারের জন্য আমাদের নাগরিকদের আমি মনে ভয়েস রেজ করা উচিত কন্টিনিউয়াসলি। একই সাথে বিদেশে চলে যাওয়া, পাচার হওয়া যে অর্থ, সেটা আনার ব্যাপারে নাগরিকদের মধ্য থেকে, বিশেষ করে সচেতন নাগরিকদের মধ্য থেকে চাপ থাকা দরকার। হ্যাঁ, এবং দেশে এবং বিদেশে যারা বিদেশে বাংলাদেশে আছেন তাদেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। অধ্যাপক মুনিম, আপনি লক্ষ্য করেছেন যে শিল্পাঞ্চলে একটা অস্থিরতা এবং অশান্তিটা কাটছে না। 2 সপ্তাহ ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে আশুলিয়া, সাভার এবং গাজীপুরে। কখনো পরিস্থিতির কিছুর উন্নতি হয়, আবার অবনতি ঘটে, এবং এর মধ্যে যে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনা হয়েছে। আমার প্রশ্ন হলো যে কেন এই অস্থিরতা? এটা নিঃসন্দেহে খুবই উদ্বেগের যে শিল্পাঙ্গনে একটা মানে শিল্প আয়তনে একটা অস্থিরতা বিরাজ করছে। হয়তো গার্মেন্টস আমাদের বৃহৎ ম্যানুফ্যাকচারিং শিল্প, আমরা গার্মেন্টসের অস্থিরতা হলে আমরা মনে করি যে অর্থনীতিকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের প্রধান রপ্তানি খাত, ফলে আমরা উদ্বিগ্ন হই স্বাভাবিকভাবেই। এই অস্থিরতা কিন্তু অন্যান্য শিল্প প্রতিষ্ঠানেও ছড়াতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে আপনি যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকান,
অস্থিরতা কিন্তু একটা খুবই স্বাভাবিক বিষয় থাকবেই। অভ্যুত্থান পরবর্তী অস্থিরতাটা থাকবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে। আমি বলবো তারপরেও বাংলাদেশে অনেক অবনতি ঘটেনি, যেটা হয়তো ঘটার কথা ছিল, ঘটতে পারত, ঘটেনি। তো ফলে এই জায়গাটাতে বরং আশাবাদী হওয়াটাই ভালো যে আসলে এখন আমাদের তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এই আইন শৃঙ্খলাটাকে খুবই জরুরি ভিত্তিতে হাতে নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে। তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরছি আমরা, কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ, শিল্প খাতে একটা অস্থিরতা চলছে। এই অস্থিরতা কিন্তু নতুন নয়, আমি মনে করিয়ে দিতে চাই। আপনি এর আগে এর চেয়ে বড় অস্থিরতা দেখেছেন যখন অর্থনীতি বা দেশ আপাতভাবে স্বাভাবিক অবস্থায় ছিল। এইটা যেমন এখানে শ্রমিক স্বার্থের ব্যাপার থাকে, মালিকদের পক্ষ থেকে দাবি দাওয়া মানা না মানার ব্যাপার থাকে, এবং সেখানে একটা নেগোসিয়েশনের ব্যাপার থাকে, অনড় অবস্থান হতে পারে থাকে, এবং তারপরে আপনি যেটা বললেন একটা তৃতীয় পক্ষের ইন্ধন দেওয়ার বা তৃতীয় পক্ষের ভূমিকা রাখার একটা সুযোগ থাকতে পারে, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রধান রপ্তানি খাত যদি ক্ষতিগ্রস্ত হয় তাইলে আসলে এতে কারা উপকৃত হয়, এইটা মনে হয় আমাদের মাথায় নেওয়া জরুরি। এখন ব্যাপার হচ্ছে আমরা তাইলে আমাদের সচেতন হতে হবে, কারণ এটা আমাদের রুটি রুজির প্রশ্ন। আমি মনে করি গার্মেন্টস সেক্টরের সাথে যারা জড়িত, মালিক থেকে শুরু করে শ্রমিক সবাই, এইটা তাদের রুটি রুজির প্রশ্ন এবং দেশের অর্থনীতির প্রশ্ন। এইখানে কোনো রকম ছাড় দেওয়া, কোনো রকম অস্থিরতার সুযোগ দেওয়ারই কোনো কারণ নেই। এই জায়গাটা আমাদের, আমি মনে করি যে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার, বসা দরকার, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসা দরকার, বসে একটা সমাধানে ঐক্যমতে পৌঁছা দরকার। এই অভ্যুত্থান পরবর্তী মালিক শ্রমিক সম্পর্ক, মালিকানা যাদের ছিল তারা নিজেরা অবস্থান করছেন নাকি পালিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকতে পারে। তো সেইগুলোকে মাথায় নিয়েই আমার মনে হয় যে, এবং তাদের যে অ্যাপেক্স বডি যে সংগঠন বিজিএমইএ, তাকে আরও অ্যাক্টিভ করে আমার মনে হয় এইখানে উদ্যোগ নেওয়াটা খুব জরুরি। এফবিসিসিআই তাদের একটা বড় ভূমিকা রাখা দরকার আছে। মাইনুদ্দিন ভাই, আসলে গার্মেন্টস খাত নিয়ে যে আমরা কথা বলছি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো কারণে। প্রধানত একটা বৈদেশিক মুদ্রা আনে, আর এটা লাখো মানুষ এখানে কাজ করে, চাকরি, বিশাল ব্যাপার। আপনার কি মনে হয়? আপনি দেখেন কয়েকটা গার্মেন্টসে বা কয়েকটা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়েছে যে শ্রমিকরা আন্দোলন করতে বাইরে চলে এসেছে, তারপর ভেতরে আগুন ধরে দিয়েছে। ওই শ্রমিক যে মেশিন চালায়, যেটা তার রুটি রুজির অংশ, সেটা আগুন ধরায়নি এবং সে আগুন কমন সেন্সিক্যালি আগুন ধরাবে না, আগুন ধরেছে অন্য কেউ। প্রফেসর মনিম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কার স্বার্থে যাচ্ছে এগুলো। আমি একটা দ্বিতীয় প্রশ্ন তুলতে চাই, সেটা হচ্ছে, ওটার সাথে একমত আমি প্রশ্নের সাথে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হতাশ কোন গোষ্ঠী যারা অনিশ্চয়তা বা আনরেস্ট দেখতে চায়? বিপ্লবে একটি পক্ষ পরাজিত হয়েছে পরিষ্কারভাবে, একেবারেই পরিষ্কারভাবে পরাজিত। তারা তো দেশের মধ্যে আনরেস্ট দেখতে চায়, তারা মেনে নিতে পারছে না, মেনে নিতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। সেটা একটা, এই প্রশ্নটি আমাদের তোলার দরকার। পাশাপাশি দেখেন এর ফলে কি দাঁড়াচ্ছে? ফলে অনেকগুলো মানুষ বেকার হবে, অনেকগুলো মানুষের ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমরা জাতি হিসেবে আমরা এফোর্ড করি না। গার্মেন্টস আমাদের প্রধান, এবং শুধু গার্মেন্টস তো না, এখানে তো গার্মেন্টসের সাথে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর ব্যাপকভাবে জড়িত। সুতরাং ওইটা আমরা মানে এটা সরকারের পরিষ্কারভাবে নজর রেখে দরকার। 3 নম্বর বাস্তবতা হচ্ছে, প্রশ্নটা আমি রেজ করতে চাই যে যেহেতু একটা রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, পরাজিত পক্ষ অন্তর্বর্তী সরকারের হাতে রক্ত দেখতে চান। এই যে যেটা বললেন, রক্ত দেখতে চান বলে রক্ত ঝরেছে অতি সামান্য, তারা আরও রক্ত দেখতে চান। সরকারের এই বিষয়ে অত্যন্ত নজর রাখা দরকার যাতে রক্ত ঝরার পরিবেশ না হয়। প্রফেসর মনিম বিজিএমএকে ইনভলভ করতে বলেছেন। আমি বলি আরেকটা গোষ্ঠী আছে, শ্রমিকদের যে প্রতিনিধি আছে বা বার্গেনিং এজেন্ট আছে, সকলকে একত্রিত করলে এই সমাধান মোটেও কোনো অসম্ভব কাজ না। কারণ এই ধরনের বিপ্লবের পর অনেকে মন খুলে নানা ধরনের আন্দোলন করতে চায়, সেটা আমরা বুঝি। মাইনুদ্দিন ভাই, এখানে একটু কথা বলি। এবার আমরা যতটুকু খোঁজ খবর রেখেছি, শ্রমিক নেতারা কিন্তু একটু বিভ্রান্তের মধ্যে রয়েছে মনে হচ্ছে, কারণ এরা বুঝতে পারছে না যে আসলে দাবিটা কি কারণে। কারণ এক এক জায়গায় শ্রমিকরা এক এক ধরনের দাবি মানে চাচ্ছে, কিন্তু শ্রমিক নেতারা যদি শ্রমিক ইউনিয়ন থেকে যদি দাবি জানানো, তাহলে এক ধরনের দাবি থাকতো।
এখন তারা বলতে বাধ্য হয়েছে বা তাদের খোঁজখবরে রয়েছে যে তৃতীয় কোনো পক্ষ এটাকে অস্থিরতার ইন্ধন যোগাচ্ছে। আপনি সকল পক্ষকে যখন সভায় ডাকবেন এবং আলোচনা করবেন, তখন তৃতীয় পক্ষর প্লে করার সুযোগ অনেক কমে যাবে। সো সেটা খুব জরুরি। এবং অফকোর্স এর সাথে আমি মনে করি যে রাজনৈতিক পক্ষ যারা আছে, রাজনৈতিক দল আছে, তাদেরকেও এর সাথে জড়ানো উচিত। কারণ রাজনীতিকরা তো দিন শেষে শাসন করবেন একটা সময় এসে, ইলেকশন হয়ে গেলে। সুতরাং তাদেরকে নিয়ে একটা জাতীয়ভাবে বোধহয় সংলাপ দরকার। এই যে শুধু গার্মেন্টস না, আগামীর শিল্পায়ন কী হবে, আমাদের লক্ষ লক্ষ তরুণ প্রতি বছর বাজারে আসে, তাদের চাকরি বাকরির কী হবে, বিদেশে আমরা কোন ধরনের শ্রমিককে পাঠাবো, কোন ধরনের বড় প্রশ্ন আপস্কিলিং করবো, কোন প্রজন্ম। আপনি যে প্রসঙ্গটা উঠিয়েছেন খুবই প্রয়োজন। যে প্রজন্মর এই আন্দোলন করেছে তার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রত্যাশা আমরা তিনজন যে বয়সে পৌঁছে গেছি, আমাদের জীবন সম্পর্কে নতুন করে ভাবার কিছু নাই। এখন নতুন প্রজন্মের সম্পর্কে আমাদের ভাবা দরকার। তাদের জন্য কোন স্যাক্রিফাইস আমরা করব, তাদের জন্য কোন বাংলাদেশ রেখে যাব। সেজন্য আমাদের মনে হয় যে ইনফ্যাক্ট শিল্পায়ন এমনকি তরুণ গোষ্ঠীকে নিয়ে একটা জাতীয় সংলাপ দরকার। অধ্যাপক মুনিম, আমরা শেষ করব অনুষ্ঠানে। আপনার সামনে কেমন বাংলাদেশ দেখতে চান? এটা নিশ্চয়ই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে। আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সকল পক্ষের, আমি বলবো যারা সরকারে আছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দল পরিচালনা করেন, আগামীতে এটা সত্য যে আগামীতে রাজনৈতিক দলকেই কিন্তু দেশ পরিচালনা করতে হবে। এবং বিভিন্ন গোষ্ঠী, আমাদের একটা জিনিস মাথায় নিয়ে চলতে হবে, সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক যে ছাত্র জনতার যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান ঘটেছে, তার যে স্পিরিট, আমাদের বাচ্চা ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে। দেখেন এই আন্দোলন কেন এত ন্যায্যতা পেল, কেন এত সমর্থন, এত জনসম্পৃক্ততা পেল, আমাদের খেয়াল করতে হবে যে তাদের কি আকাঙ্ক্ষা ছিল, তারা আসলে কি দেখতে চায়। শুরু হয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চায়, নির্মাণ করতে চায়। নির্মাণ করবেন আপনারা বড়রা যারা বিভিন্ন দায়িত্বে আছেন। ছাত্ররা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনো কিছুই ঠিকমতো চলছে না। এইভাবে একটা সমাজ, একটা দেশ, একটা অর্থনীতি চলতে পারে না। তাইলে সেখান থেকে আমাদের আসলে একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। আমরা যদি একটা দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল একটা টেকসই ব্যবস্থা রেখে যেতে চাই আমাদের আগামী প্রজন্মের জন্য। তো আমি মনে করি অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যেটা খুবই জরুরি। তারা কিছু কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছেন, আরও কিছু কমিশন তাদের হাতে নেওয়া দরকার। এবং সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে আপনি যদি সংস্কারগুলো আনয়ন করতে পারেন, তাহলে আগামীতে যারা যে রাজনীতি দলগুলো, একক দল হোক, জোটবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করুন, তারা কিন্তু তাদের কাজ অনেক সহজ হয়ে যাবে এবং তারা একটা সিস্টেমের মধ্যে দেশ পরিচালনা করবেন। এটা আমরা তখন বুঝতে পারি। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। খাজা মাইনুদ্দিন এবং অধ্যাপক মুনিম, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।